আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট এক নতুন সূর্য উদিত হয় বাংলাদেশের আকাশে এবং সেই সূর্য উদিত হয় বাংলাদেশের তরুণ প্রজন্মের হাত ধরে। এই তরুণ প্রজন্মের হাত ধরেই আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন বাংলাদেশে। প্রায় ২০০০ শহীদ এবং প্রায় ৩০,০০০ আহতের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশের এই নতুন অবস্থা যারা সৃষ্টি করেছে তারা বেশিরভাগই তরুণ, যাদেরকে আমরা জেন জি নামে আখ্যায়িত করছি। তো আজকের এই তারুণ্য উৎসবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের ৭ জন প্রতিনিধি, যারা ক্রীড়াঙ্গন, মিডিয়া জগৎ এবং একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তো তাদের সঙ্গে আজকের এই আমাদের আড্ডা, এবং এই আড্ডায় আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস নুর তাসিন। আমি এই বছর ঢাকার বিশ্রেষ্ঠ নোরমা পাবলিক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আমি 2024 সালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে, যেটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলাম। আমার নাম মনন রেজানির। আমি একজন চেস প্লেয়ার, কারেন্ট ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং ইয়ংগেস্ট ইন্টারন্যাশনাল মাস্টার বাংলাদেশের। আমি এখন ক্লাস 9-এ পড়ছি। নমস্কার, আমি ঋতুপর্ণা চাকমা। 2024 সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপে আমরা বিজয় হয়েছি এবং ওই টুর্নামেন্টে আমি সেরা খেলা হয়েছি। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হোসেন শান্ত, ক্রিকেট প্লেয়ার। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আয়মান, একজন অভিনেত্রী, আর আমি আইন বিভাগে পড়াশোনা করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি মুনতাজিম বিল্লাহ নাজিফ। আমি রুবিক্স কিউবে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন, এবং আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 9ম শ্রেণীতে পড়ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আদনান আহমেদ তামিম। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং আমি 2023-24 সেশনে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছি। আমরা সবার পরিচয় পেলাম। তো আমাদের এখানে দুজন সর্বকনিষ্ঠ প্রতিযোগী যারা আছেন, ক্লাস 9-এ পড়ছেন তারা, একজন ন্যাশনাল রুবিক্স কিউব চ্যাম্পিয়ন আর একজন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবায়। তোমার দাবার জার্নিটা কবে থেকে শুরু এবং এত কম বয়সে আন্তর্জাতিক মাস্টার হওয়া, এবং আমাদের যিনি দাবার গ্র্যান্ড মাস্টার ছিলেন নিয়াজ মোর্শেদ, তার যে 15 বছর বয়সে যে রেকর্ড, সেটা ব্রেক করা, এটার অনুভূতিটা কেমন ছিল? এটার অনুভূতি অবশ্যই ভালো ছিল প্রথমত। তারপর তাও ওরকম আমি হই নাই, কারণ আমার টার্গেট হচ্ছে গ্র্যান্ড মাস্টার হওয়া অবশ্যই। এমনি প্রথম আমার অনেক ভালো লেগেছে যে নিয়াজ মোর্শেদের স্যারের রেকর্ডটা ভাঙলাম। আমরা যদি একটু মুনতাজিম বিল্লার কাছে যাই, তুমি তো রুবিক্স কিউবে ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো রুবিক্স কিউব নিয়ে তোমার আগ্রহটা কেন হলো, বা এই বিষয়ে তুমি আসলে কোথাও থেকে ট্রেনিং পেয়েছো কিনা, বা আমরা যতটুকু জেনেছি 8.5 সেকেন্ডসে তুমি রুবিক্স কিউব শেষ করেছিলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তোমার ট্রেনিংটা কোথা থেকে শুরু, বা কবে থেকে তুমি চর্চা করছো? মূলত আমার এই রুবিক্স কিউবের প্রতি আগ্রহ ছিল যখন আমি 2019 সালে আমি নিউমোনিয়াতে হসপিটালে ভর্তি ছিলাম। তখন আমার একজন খুবই কাছের চাচা, উনি আমাকে একটা রুবিক্স কিউব গিফট করেছিলেন। মাঝে আমি রুবিক্স কিউব নিয়ে অনেক খেলতাম, মিলাইতে পারতাম না, এরকম 2 বছর রুবিক্স কিউব আর তেমন ধরা হয় নাই। হঠাৎ একদিন আমার মনে প্রশ্ন জাগলো যে আমি এই রুবিক্স কিউবটা সলভ করতে চাই। আমি তারপর ওইটা ধরলাম, ইউটিউবে সার্চ করলাম যে হাউ টু সলভ আ রুবিক্স কিউব। দেন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ওইখান থেকে রুবিক্স কিউব কেমনে সলভ করতে হয় ওইটা শিখেছি। এরপর রুবিক্স কিউব নিয়ে অনেক ঘাটাঘাটি করে দেখতে পারলাম ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন নামের যে একটা অর্গানাইজেশন, ওইখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল টাইপ কম্পিটিশন হয়। ওই কম্পিটিশনগুলোতে অনেক কম্পিটিটিভ থাকে, তো ওয়ার্ল্ডে অনেক ভালো ভালো কিউবার্স আছে যারা 4 সেকেন্ড 5 সেকেন্ডসে সলভ করতে পারে। তো তাদের দেখে আমি অনুপ্রাণিত হলাম যে বাংলাদেশে যেহেতু এইরকম চাহিদা খুবই কম, আমি বাংলাদেশ থেকে বাংলাদেশকে আরও উপরে লেভেলে নিয়ে যেতে চাই এই সেক্টরটাতে, যাতে আমি ওয়ার্ল্ডে অনেক টপ পজিশনে একটু থাকতে পারি। এই থেকেই আমার রুবিক্স কিউবের প্রতি আগ্রহ, এবং আমি এ থেকে অনুপ্রাণিত হয়ে রুবিক্স কিউবটা আস্তে ধীরে ইমপ্রুভ করতে শুরু করছি। ম্যাথ অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন যে ছিল তাসিন, তার কাছে আসি। ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কবে থেকে জানো, এবং ম্যাথ অলিম্পিয়াড নিয়ে আগ্রহটা কিভাবে হলো, এবং এই চ্যাম্পিয়ন হওয়ার যে জার্নিটা সেটা কিভাবে, এবং তুমি দেশের বাইরেও গিয়েছো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, এই টোটাল তোমার যে জার্নিটা সেটা যদি একটু বলতে। আমি 2018 সালে যখন পিএসসি পরীক্ষা দিই, এরপর আমার একটা ফ্রি টাইম ছিল 1 মাসের মতো, ডিসেম্বর মাসে। তখন আমার কয়েকজন বন্ধুদের থেকে জানতে পারি অন্যান্য বিভিন্ন স্কুলের যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড নামে একটা অলিম্পিয়াড হয়, যেখানে ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম নিয়ে একটা অলিম্পিয়াড। আমি সর্বপ্রথম 2019 সালে প্রাইমারি ক্যাটাগরিতে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করি। তো প্রথমবারই তখন ম্যাথ অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল প্রাইমারি ক্যাম্পে যাই, যেখানে যে প্রায় 15 থেকে 20 জনের মতো প্রাইমারি স্টুডেন্টদের নিয়ে তারা একটা ট্রেনিং দেয়, 5-6 দিনের একটা ক্যাম্প, যাতে তারা ভবিষ্যতে যে আরও ভালো করতে পারে। তো এভাবে 2019 সাল 20 সাল এরকম প্রত্যেক বছরই বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে বিভিন্ন রাউন্ডে ভালো ফলাফল করি এবং
পরবর্তীতে হচ্ছে আমি 2024 সালে আমি হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যে সেকেন্ডারি ক্যাটাগরি মানে ক্লাস 9-10 সেই ক্যাটাগরিতে হচ্ছে পুরা দেশে ফার্স্ট হই এবং এরপর পরবর্তীতে হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ে বিজয়ী হয় তাদেরকে নিয়ে প্রায় 10-12 দিন একটা ক্যাম্প হয়, সেই ক্যাম্প তারপর পরবর্তীতে হচ্ছে টিম সিলেকশন টেস্ট ক্যাম্প এরকম বিভিন্ন ধাপ পাড়িয়ে হচ্ছে আমি এরপরে 2024 সালে ইংল্যান্ডে হচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হয়েছিল যেখানে হচ্ছে 108টা দেশ পার্টিসিপেট করেছিল, সেই 108টা দেশে হচ্ছে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আর আমার যাত্রায় হচ্ছে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল আহমেদ জাওয়াদ চৌধুরী ভাই। আমি যখন ক্লাস 5-এ থাকতে প্রথম ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারি সেই বছরই হচ্ছে তিনি বাংলাদেশের হয়ে সর্বপ্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন করেন। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে একদিন আমিও জাওয়াদ ভাইয়ের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাব, দেশের মুখ উজ্জ্বল করব। তো এটাই ছিল আমার জার্নি। তামিমের কাছে আসি। 2023-24 সেশনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সে প্রথম স্থান অধিকার করেছে। তুমি যদি তোমার এই জার্নিটা বলতে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তুমি এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছো, তো এই ইচ্ছাটা কোথা থেকে আসলো? আরও তো অনেক অপশনস ছিল, তো এই জায়গা থেকে কি জন্য বইটা আসে এবং এই যে প্রথম হওয়ার যে জার্নিটা এই চেষ্টাটা কিভাবে করেছে সব আমরা যদি জানতে চাই। 2020-21 সেশনে আমাদের হচ্ছে করোনার জন্য বিশাল একটা একাডেমিক গ্যাপ ছিল। ওই টাইমেই মেনলি আমার প্রবলেম সলভিংয়ের সাথে নতুনভাবে নিজের পরিচয় হওয়া, সাথে কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে একটু এক্সপ্লোরেশন করার চেষ্টা করি। ওই টাইমে ওইটাই আবিষ্কার করেছিলাম যে আমার প্রবলেম সলভিং জিনিসটা অনেক ভালো এবং কোডিংয়ের প্রতি আমার আলাদা একটা আগ্রহ আছে। সো সেখান থেকেই জন্মায় মিললে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করার আগ্রহ আর কি। সো এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেহেতু বুয়েটে যেহেতু ভালো একটা সুযোগ আছে এবং ওইখানে ডিপার্টমেন্টে মোটামুটি অনেকটা বেস্ট বলা যায়, সো আমি বুয়েটে পড়ার টার্গেট নিয়েই ফার্স্টে থেকে পড়াশোনা শুরু করি আর কি। অ্যান্ড প্রায় 2 বছরের একটা জার্নি শেষে আমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রথম স্থান অধিকার করি। আমরা যদি এখন একটু ঋতুপর্ণা চাকমার কাছে যাই, তাকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমরা বাংলাদেশে যে সাফ চ্যাম্পিয়নশিপ ছিল সে সময় তার ব্যাপারে আমরা অনেক দেখেছি জেনেছি। তো আমরা যদি ঋতুপর্ণার গল্পটা জানতে চাই যে কিভাবে শুরু হলো এবং এত দূরে আসা এই জার্নিটা যদি বলতেন। ফুটবল স্টার্ট করি হচ্ছে 2012 সাল থেকে। আমি তখন ক্লাস 3-তে ছিলাম, তো অনেক ছোট ছিলাম, বয়স 9 বছরের ছিলাম। তো 2012 সালে তেমন একটা পার্ট ছিলাম না। 2013 সাল থেকে 15 সাল পর্যন্ত আমি বিভিন্ন স্কুল পর্যায়ে খেলা খেলেছি এবং 2016 সালে পিকেএসপিতে আমি ভর্তি হই। ওইখান থেকে 2017 সালে আন্ডার-15 সাব এটা বাংলাদেশে হয়েছিল, ওই টিমে আমি সিলেক্টেড হই। আর 2018 সালে শেষ মেবি সেপ্টেম্বরের দিকে আমার বাংলাদেশ মেন মহিলা ফুটবল টিমে অভিষেক হয়। ওখান থেকে আমি আমার যাত্রা শুরু এবং 2022-এ যে সাব চ্যাম্পিয়ন প্রথমবারের মতো বাংলাদেশ হয়েছিল ওই টুর্নামেন্টে আমি সদস্য ছিলাম এবং 2024 সালে যে টুর্নামেন্টটা দ্বিতীয়বারের মধ্যে যে সাব চ্যাম্পিয়ন হলো ওই টুর্নামেন্টে আমি আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমি ওই টুর্নামেন্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হই। নাজমুল হাসান শান্তর কাছে আসি। বাংলাদেশ ক্রিকেট দলের এখন তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ক্রিকেট দলে আসা, তার আগের যে সফরটা এবং বর্তমানে তিনি কিভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে চিন্তা করছেন, তার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, এটা যদি আমরা জানতে চাই। আমার স্টার্টিংটা 2007 ওইখান থেকে আসলে বাবার হাত ধরেই ক্রিকেট একাডেমির মাধ্যমে স্টার্ট, দেন তারপরে এজ লেভেল ক্রিকেট আন্ডার-14, 16, 18 এই যেই খেলাগুলো হয় আমি প্রত্যেকটা জায়গাতে পার্টিসিপেট করেছি। দেন আফটার আন্ডার-19 খেলার পরে বাংলাদেশ টিমে আমার অপরচুনিটি আসে। সো আল্লাহর রহমতে এখন বাংলাদেশ টিমে খেলছি, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ উপরওয়ালা করে দিয়েছেন। সো ভেরি হ্যাপি। আপনি যেটা বললেন নিজের পার্সোনাল ক্যারিয়ার নিয়ে খুব বেশি একটা চিন্তা কখনোই করি না। চিন্তা করি যে কিভাবে বাংলাদেশ দল আরও বেটার পজিশনে যাবে, বাংলাদেশ দল আরও কিভাবে পৃথিবীর মধ্যে একটা সেরা দল হয়ে উঠবে। বেসিক্যালি এটাই সবসময় টার্গেট থাকে এবং আপনি যদি আমাদের লাস্ট 2-3 বছর দেখেন আমাদের রেজাল্ট আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। বাট স্টিল আমি বিলিভ করি যে এই জায়গায় আমাদের আরও ইমপ্রুভ করার জায়গা আছে এবং প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করছে আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট দলটা ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে। আমরা যদি এরপরে সাদিয়া ইমানের কাছে আসি, আপনার জার্নিটা আমরা জানতে চাচ্ছি যে কিভাবে শুরু করলেন এবং এখন কি চিন্তা করছেন ক্যারিয়ার নিয়ে। 2019 সালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা শুরু করি অ্যান্ড পড়াশোনা করার সেমিস্টার চলাকালীন সময় আমার কাছে বিভিন্ন বিজ্ঞাপনের জন্য বা নাটকের ক্যারেক্টারের জন্য এরকম অফার আসতো। তো আমি একবার হচ্ছে বিজ্ঞাপনের একটা ক্যারেক্টার ভালো লাগে, তারপর আমি অডিশন দিতে যাই। পর প্রথম অডিশনে সিলেক্ট হয়ে যাই। সো আই ওয়াজ লাকি।
তো তারপর থেকে আসলে আমার আস্তে আস্তে যে 19 সাল থেকে আমার 22 সাল পর্যন্ত আমি রেগুলার প্রায় 50টার উপরে বিজ্ঞাপন করেছি। তারপর হচ্ছে আমার কাছে ভালো ভালো, যেমন আমার রিসেন্টলি 2024 মানে গত বছরই আমার প্রথম অভিনীত সিনেমা, যেটা কাজল রেখা, গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত, ওই সিনেমার অফার আসে আমার 2022 সালে। তো ওইটা আমি শ্যুট করা শুরু করে এর মাঝে আমার বেসিক্যালি টেলিভিশন ড্রামাতে আমার ডেবিউ হয় মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ফুলের নামের নাটক দিয়ে। তারপর হচ্ছে শিয়াব শাহিনের মায়া শালিক ওই ফিল্মের মাধ্যমে। সো এই ফুলের নাম আর মায়া শালিক, এই দুইটা ছিল আসলে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সো ওখান থেকে এরপরে আসলে আমাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি, আলহামদুলিল্লাহ। তো এরপর থেকে আমি রেগুলারলি কাজ করছি। সো এখন তো এই জায়গাতে আছি। সো এটাই, আর সামনে কি ভালো কাজ করতে চাই, কাজ তো করছি আমার নিজের জন্য, মানুষের জন্য। সো বিনোদন দিচ্ছি সবাইকে, একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে কাজ করছি। সবাই ভাবছে যে আমাদের লাইফ হয়তো বা খুবই একটা থাকে না চমকপ্রদ, খুবই মনে হয় গ্ল্যামারাস। হ্যাঁ ট্রু, বাট যেটা সত্যি যে আমাদের আসলে অনেক স্ট্রাগল করতে হয় প্রত্যেকটা আর্টিস্টের বা প্রত্যেকটা সেক্টরে যারা এখানে কাজ করে না কেন, যিনি ক্রিকেটার, যিনি ফুটবলার, যিনি ম্যাথ অলিম্পিয়াড, এভরিওয়ান, সবারই আসলে একটা স্ট্রাগল টাইম থাকে। তো এটাই। সো আমি নিজের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি, আর কাজ করে যেতে চাই। বর্তমান সময়ে একটি নতুন বাংলাদেশে বসবাস করছি। 5 আগস্টের পরে যে প্রায় 2000 শহীদ এবং প্রায় 30,000 আহত, তাদের যে আত্মত্যাগ, সেটার বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা এবং অনেক চিন্তাভাবনা। তো আমাদের যারা, আমরা জানি যে এই সম্পূর্ণ অভ্যুত্থান টোটালটাই হয়েছে হলো আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের হাত ধরে। তো এই যে তরুণ প্রজন্ম, তাদের হাত ধরে, এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ আমাদের সামনে এখন উপস্থিত আছে। তো তাদের কাছ থেকে নতুন বাংলাদেশের আমরা যদি প্রত্যাশা জানতে চাই, বা তারা আসলে কি আশা করছে নতুন বাংলাদেশ থেকে, তারা কি পাবে, আমি যদি একটু নীরের কাছ থেকে শুরু করি, যে নতুন বাংলাদেশ নিয়ে তুমি কিভাবে চিন্তা করছো, তোমার যে ফিল্ড অফ এক্সপার্টিস দাবা, সেটা নিয়ে তোমার আসলে চিন্তাভাবনা কি, বাংলাদেশে দাবার উন্নতির জন্য তুমি কি করতে চাও, বা নতুন বাংলাদেশের যে বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে কি আশা করছো? অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশে কেন 6 গ্র্যান্ড মাস্টার হচ্ছে না, কিন্তু আসল কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে গ্র্যান্ড মাস্টার হবে কেন, তাই না? কারণ আমাদের যে 5 জন গ্র্যান্ড মাস্টার আছে তারা কি পাচ্ছে, আমরা কি তাদের ঠিকভাবে মূল্যায়ন করতে পারছি? তো প্রথমত আমি মনে করব যে তাদেরকে যাতে ফার্স্ট অফ অল যাতে মূল্যায়ন দেওয়া হয়, তাদের যদি আমরা ঠিকভাবে মূল্যায়ন দিতে পারি তখনই অন্যরাও অনুপ্রাণিত হবে যে জিএম হয়েও লাভ আছে, বা আমি দাবা খেলাটা কন্টিনিউ করব। এছাড়া তো অন্য যারা নতুন নতুন প্লেয়ার আছে তারা তো অনুপ্রাণিত হবে না যে আমি কেন খেলবো দাবা। দাবাটা তো খুবই একটা কস্টলি গেম, যেমন বাইরে যাইতে হয়, অনেক দেশে দেশে খেলতে হয়, অনেক টুর্নামেন্ট খেলতে হয়। এর জন্য যারা উপরের দিকে আছে, যেমন আমি আছি, ফাহাদ ভাই আছে, তারপর তাহসিন, অনেকেই আছে, তাদের জন্য যদি একটা স্পন্সরশিপ বা কিছু একটা পার্টনারশিপ হয় এটা আর খুবই ভালো হয়। কিন্তু প্রথমত আমি বলবো যে জিএমদেরকে মূল্যায়ন দেওয়া উচিত সবচেয়ে বেশি। বাংলাদেশে কি কোনো আন্তর্জাতিক ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা, বা তোমরা পাচ্ছ কিনা? কিছু সময় পেয়েছি টেম্পোরারি ট্রেনিং, কিন্তু এরকম যে পার্মানেন্ট একটা কোচ ওরকম আমরা কখনোই পাইনি। বাংলাদেশের দাবার যে অবস্থা সেটা আমরা জানলাম, যে বাংলাদেশের দাবার যারা গ্র্যান্ড মাস্টার আছে বা যারা আন্তর্জাতিক মাস্টার আছে, তাদেরকে আসলে যথাযথ মূল্যায়নটা করা হচ্ছে না। তো একই জায়গা থেকে আমরা যদি বলি যে রুবিক্স কিউব আরও হয়তো কিছুটা মূল্যায়নের দিক থেকে আরও নিচের দিকে আছে, তো রুবিক্স কিউবের ক্ষেত্রে তুমি বাংলাদেশে কোনো ট্রেনিংয়ের সুযোগ পেয়েছো কিনা, বা কোনো কোচ বা এরকম মেন্টর পাচ্ছ কিনা? আমাদের যে রুবিক্স কিউব কমিউনিটিটা বর্তমানে বাংলাদেশে, সবাই নিজে থেকে আগ্রহের বশে ইউটিউব থেকে শিখে তারা এই পর্যায়ে এসেছে। আজকে বলা যায় বাংলাদেশে কোনো রকমের ট্রেনার নাই। ইভেন বাংলাদেশে যে ফ্যাসিলিটিসগুলো অন্য কান্ট্রির যারা কিউবাররা পেয়ে থাকে, বাংলাদেশে এই সিস্টেমটা নাই। তো বাংলাদেশে এখন তোমরা কি আশা করছো নতুন বাংলাদেশে? যে বাংলাদেশে আশা করছি বিভিন্ন মানে বিদেশে যে কম্পিটিশনগুলো হয়, ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপস, ওগুলোতে বিভিন্ন ধরনের কান্ট্রি পার্টিসিপেট করে। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই দেখা যায় অনেক ধরনের টিম যায় ওইসব, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এরকম মানে ভালো যারা টপ 5 বা টপ 10-এ আছে এমন তাদের যাওয়ার মানে খুব একটা সুযোগ নেই, মানে যেহেতু স্পন্সরের অভাব প্লাস অনেক ব্যক্তিগত কারণেও অনেকে যেতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, যার কারণে বাংলাদেশকে বিশ্বের সামনে হাজির করা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের যে কোয়ালিটি, ওইটা বিশ্বের অন্য সকল অনেক দেশের থেকেই বাংলাদেশের কোয়ালিটিটা অনেক দিক থেকে ভালো। ম্যাথ অলিম্পিয়াড তো বাংলাদেশে অনেক দিন ধরেই চলছে। তো যখন আমরা ম্যাথ অলিম্পিয়াডের
খবরগুলো দেখি বা জানি যে যারা চ্যাম্পিয়ন হচ্ছে, তো আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন তোমরা যাচ্ছ তখন কি বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট পাচ্ছ কিনা বা কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে কিনা বা যেই মূল্যায়নটা করার কথা আসছে সেটা করা হচ্ছে কিনা তোমাদেরকে? ম্যাথ অলিম্পিয়াডে হচ্ছে যে বাংলাদেশ থেকে মোটামুটি ভালোই আমাদের সাপোর্ট করা হয়। ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে যাওয়ার জন্য যে খরচটা, পাশাপাশি হচ্ছে যে আমাদের ধাপে ধাপে আমাদের 3-4 ধাপে ট্রেনিং ক্যাম্প করানো হয়, সেই ক্যাম্পগুলো সবগুলাই হচ্ছে যে তারাই স্পন্সর করে। ম্যাথ অলিম্পিয়াডে আমাদের ভালোই ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে ম্যাথ অলিম্পিয়াডের পাশাপাশি তো আরও বিভিন্ন অলিম্পিয়াড আছে, যেরকম বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এরকম যে আরও অলিম্পিয়াডগুলো আছে, দেখা যায় যে সেই প্লাস জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, এইসব যে অলিম্পিয়াডগুলো সেখানে দেখা যায় ঠিকমতো তারা স্পন্সর পায় না, যে দেখা যায় যে জাতীয় পর্যায় পর্যন্ত তারা কোনোভাবে কাভার করতে পারে, কিন্তু যখন আন্তর্জাতিক পর্যায়ে তারা টিম পাঠাবে তখন টিম পাঠানোর সময় দেখা যায় যে স্পন্সর না থাকার কারণে টিমদের নিজেদের টাকা দিয়ে তাদেরকে যেতে হয়। তো এই কারণে দেখা যায় যে দেশের যে বিভিন্ন অঞ্চলে যারা প্রকৃত ট্যালেন্ট তারা হচ্ছে আসলে সুযোগ পায় না, অনেক সময় পিছিয়ে পড়ে। তো আমি চাই যে অন্যান্য অলিম্পিয়াড সম্পর্কেও যাতে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান যদি একটু নজর দেয় তাহলে হচ্ছে অন্যান্য অলিম্পিয়াডের সুবিধা হবে। কারিকুলামটা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটার কারণে ম্যাথ অলিম্পিয়াডটা অনেক হ্যাম্পার হয়। যেরকম এই বছর আমাদের যে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড হবে অস্ট্রেলিয়াতে, যখন আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড হবে তখনই আমাদের হচ্ছে বাংলাদেশে এইচএসসি পরীক্ষাটা হবে। গত বছর একই সমস্যা ছিল, এইচএসসি পরীক্ষার আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড একই সাথে হয়েছিল। তো এরকম দেখা যায় যে প্রতি বছরই বিভিন্ন এক্সামের সাথে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াড বা বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশন যখন ক্ল্যাশ করে, তখন যারা সারা বছর মানে অনেক দিন ধরে যারা 3-4-5 বছর ধরে চেষ্টা করছে তারা শেষ পর্যায়ে এসে বাদ পড়ে যায়, কারণ তাদের তো অবশ্যই তাদের একাডেমিকটা ফলো করতে হবে, তাদের এইসব এক্সামগুলো এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। তো দেখা যায় যে এইসব সমস্যার কারণে হচ্ছে তারা আলটিমেটলি পার্টিসিপেট করতে পারে না। তো এইসব সমস্যাগুলো যদি আমাদের উঠিয়ে আসা যায় তাহলে হচ্ছে বাংলাদেশ, আমি মনে করি যে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন অলিম্পিয়াডে আরও ভালো করতে পারবে। যেমন 2018 সাল বা তার আগে দেখা যেত যে বাংলাদেশ অনেকবারই আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে ইন্ডিয়াকে বিট করেছে ওভারঅল টিম রেজাল্টে, বাট এরপর দেখা গেল হঠাৎ করে কোভিড চলে আসলো। কোভিডের পর থেকে বাংলাদেশ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, ইন্ডিয়া দেখলাম গত বছর 4 নাম্বার পজিশনে চলে এসেছে। তো এটা কেন হচ্ছে? কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে কোভিডের পর থেকে একাডেমিক অবস্থাটা না অনেক এলোমেলো হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, এক্সামের কোনো শিডিউল ঠিক নেই। তো এই কারণে দেখা যায় যে মানুষ অলিম্পিয়াডে যে পারফরমেন্সটা সেটা আগের মতো হচ্ছে না। তো এই ব্যাপারগুলো যদি ঠিক করা যায় তাহলে আমি আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশ এইসব আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে আরও বেটার পারফর্ম করতে পারবে, দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমি যদি একটু ঋতুপর্ণার কাছে আসি, যে বাংলাদেশের নারী ফুটবলার যারা ছিল তাদেরকে মূল্যায়ন নিয়ে অনেক প্রশ্ন অনেকবার সামনে এসেছে এবং তারা বারবার ভালো পারফর্ম করে আসলেও তাদেরকে যথাযথ মূল্যায়নটা সবসময় করা হয়নি। তো আমি যদি জানতে চাই যে এখন আসলে অবস্থাটা কিরকম বা কিছুদিন আগে কি ছিল এবং পরিবর্তনের কোনো আশা বা ছোঁয়া দেখা যাচ্ছে কিনা এখানে? মূল্যায়নটা আসলে আমরা সাফ 2022 সালে যখন সাব চ্যাম্পিয়ন প্রথমবারের মতো, তো ওই তুলনায় যে এবারে যে সেকেন্ড টাইম আমরা সাব চ্যাম্পিয়ন হলাম, ওই তুলনায় মূল্যায়নটা আমাদের নতুন কমিটি আসছে। সো আমাদের যে আগে যেমন আমাদের 6 মাসের কন্ট্রাক্ট ছিল, 6 মাসের কন্ট্রাক্টের মধ্যে আমাদের স্যালারিটা টাইম টু টাইম দেয় না। তো ওইটা নিয়ে আমরা আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো, আমাদের লিগ এবং আমাদের যে টুর্নামেন্ট আর ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো যে খেলা হয় ওগুলোতে আসলে আমরা 2024 সালে যখন আমরা খেলতে যাই নেপালে লাস্ট, তো ওখানে হচ্ছে আমরা ভুটানের সাথে খেলি, পরে এর আগে হচ্ছে চাইনিজ টাইপের সাথে খেলি। দেখা গেল যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে ইন্ডিয়া এবং নেপাল। তো নেপাল ওই টুর্নামেন্টের আগে হচ্ছে তারা ইউরোপে গিয়ে হচ্ছে ব্রাজিলের সাথে বিভিন্ন বড় বড় টিমের সাথে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসছে। তো আমরা ওই তুলনায় হচ্ছে আমরা জাস্ট দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানের মতো টিমের সাথে আমরা ম্যাচ পাচ্ছি। তো এই দিক দিয়ে যদি আমি বলি যে আমাদের যদি আরও বড় বড় টিমের সাথে যদি খেলতে পারি, খেলার মধ্যে হার জিত থাকে, তো ওইটা আমরা যদি বড় টিমের সাথে খেলতে পারি আমাদের অভিজ্ঞতা হবে, আমরা আমাদের স্ট্রেংথটা বুঝতে পারবো কত দূর। আমাদের যে ওমেন্স লিগটা হয় তা প্রফেশনাল না, তারপরে হচ্ছে আর থাকে যে অনেক সমস্যাই আছে। আমাদের নতুন কমিটি আসছে, তো আমরা আমাদের যত সমস্যা ফ্যাসিলিটি সব কিছুই আমরা বলেছি। এখন ওনারা আমাদের
দেখি আমাদের ভালো কিছু পাওয়ার আশ্বাস দিয়েছে। আমি যদি তামিমের কাছে জানতে চাই, বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট বা এই বিষয়গুলো নিয়ে একটা আলাদা হাইপ থাকে ওই সময়টাতে। অ্যাডমিশন টেস্টের সময় কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে। এই হাইপটাকে তুমি কিভাবে দেখছো? বা নতুন বাংলাদেশে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোচিং বাণিজ্য বা এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে অনেক মেধাবী যারা, তাদেরকে আসলে বিক্রি করা হচ্ছে বা তাদেরকে নিয়ে একটা বাণিজ্য হচ্ছে। তো এই জায়গাটাকে আসলে তুমি কিভাবে দেখো বা তুমিও এটা শিকার হয়েছো কিনা? আমার কথা যদি বলি, আমাকে হয়তো অনেক কোচিং সেন্টার বা অনেক প্রকাশনী থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, যেখানে হয়তো আমি ওদের বই পড়িনি বা ওদের কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম না আগে। সো আমি পার্সোনালি ওদেরকে নেগলেক্ট করছি বা ওদেরকে মানা করে দিয়েছি যে আমি ওদের সাথে কোনো প্রোগ্রামে যাব না বা ওদের পক্ষ থেকে কোনো বার্তা দিব না। সো এটা সম্পূর্ণ পার্সোনাল বিষয়, এবং কেউ যদি নিজের পথে যদি স্ট্রিক্ট থাকে, সে আগে থেকে যার সাথে যুক্ত ছিল তার সাথে যদি কেবল পরবর্তীতে যুক্ত থাকে, তাহলে সেটা অবশ্যই ভালো হবে, এবং এটা সম্পূর্ণ পার্সোনাল বিষয়। এবং অ্যাডমিশন টেস্টের হাইপ যেটা বললেন, আসলে এটা একটু অতিরিক্ত হাইপ। কারণ এটার কারণে দেখা যাচ্ছে অনেক তরুণ, অনেক শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিভা যেটা আছে ওইটাকে বাদ দিয়ে তারা জাস্ট অ্যাডমিশন কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, এবং এটার কারণে কিন্তু তাদের যে প্রতিভাটা ছিল ওটা কিন্তু সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে না। সো আমি এটাই বলবো যে কেউ যাতে মুখস্থবিদ্যাকে নিজের পুঁজি না করে সৃজনশীলতা এবং প্রতিভা দিয়ে সামনে এগিয়ে যায়, এবং আমার সোনার বাংলাদেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করে। এবং পাশাপাশি দেখা যায়, আমি যেটা বলবো যে অনেক সেক্টরে, একাডেমিক অনেক সেক্টরে দেখা যায়, যেমন দাবা, চেস, তারপর অলিম্পিয়াডে অনেকে ভালো করে, অনেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো করে, কিন্তু এরা অনেক ভালো একটা পর্যায়ে চলে যায়। বেশিরভাগই দেখা যায় বাইরে কোনো দেশে, বাইরে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য চলে যায়। এটা আমাদের নিজস্ব মেধাবীদের আমরা হারাচ্ছি। এটা যাতে না হারায়, আমি এটাই আশা করব, যাতে তাদেরকে ধরে রাখার জন্য তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং তাদেরকে ওই মূল্যায়নটা যাতে দেওয়া হয়। আচ্ছা, আমি যদি সাদিয়া ইমানের কাছে আসি, আমরা দেখেছি জুলাই যে আন্দোলন হলো, এখানে আপনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, এবং এই কারণে কোনো সমস্যার শিকার হয়েছেন কিনা, বা তার পরবর্তী সময়ে আপনার ক্যারিয়ার বা এই জায়গাগুলো থেকে কোনো সমস্যা ফেস করেছেন কিনা, বা নতুন বাংলাদেশে আপনি আসলে কিভাবে দেখছেন এবং কি কি প্রত্যাশা করছেন? জুলাইয়ের সময় যখন আসলে আমি কথা বলি, মানে ফেসবুকের মাধ্যমে আসলে আমি চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট আমি তো আসলে আমার ব্যক্তি কোনো স্বার্থের আসলে কথা বলিনি, বা এটাও চিন্তা করিনি যে আসলে এটার পরবর্তীতে কি হতে পারে বা এটার কনসিকুয়েন্সেস যে কত খারাপ হতে পারে, এটা আমি মাথায় রাখিনি। প্রথমত একদম সাধারণ মানুষ বা ফেসবুকে ঢুকলে যেটা হতো যে, বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যেত অনেকেই মারা যাচ্ছে, বা অনেক স্টুডেন্টদের, আমাদের পরিচিত আমার ইউনিভার্সিটিরও অনেকেই মারা গিয়েছিল। তো ওই জায়গা থেকে আসলে কথা বলা, যে একদম সাধারণ মানুষের হয়ে কথা বলা, ওই সময় এমন বলবো না যে খুবই সাংঘাতিক কিছু ফেস করেছি বলেও, মানে এমন বলবো না, বাট তখন যেটা হচ্ছে যে দুইটা পক্ষ তো আসলে ছিলই, একটা মানে যারা আন্দোলনের পক্ষে, আবার যারা আন্দোলনের বিপক্ষে। তো যেটা হয় যে আমি এখনও সোশ্যাল মিডিয়াতে বুলি হই। রিসেন্টলি আমি কালকে যদি বলি, আমি এমন প্রতিনিয়ত যে টেক্সট পাচ্ছি বা আমার কোনো ছবির নিচে কোনো কমেন্ট পাচ্ছি জাস্ট ওই রিলেটেড, তখন বুঝি যে আসলে কিছু মানুষ থাকে না, যে আমি তো যেহেতু পাবলিক ফিগার্স, ওই জায়গা থেকে পয়েন্ট করে রাখা, বা তারা এটা সারা জীবনই হয়তো বা শুনতে হবে বা করতে হবে। তো ওই জায়গা থেকে আসলে যখন কথা বলেছি, বা বলে না যুদ্ধে যখন নেমেছি, তখন তো আসলে এত কিছু ভেবে কিছু করা হয় না। সো এরপরে যা হবে এটা আসলে মেনে নিতে হবে। বা এখন যত ব্যাড কমেন্টস পাই না কেন বা সোশ্যাল মিডিয়াতে বুলি হই না কেন, এগুলোকে আসলে পজিটিভলি আসলে এখন হজম করতে হচ্ছে, কিছু করার নেই। কারণ আসলে ওদের বিপক্ষে যে এখন আর কিছু কথাও বলতে পারবো না। সো এটাই আর কি। আর ইন ফিউচার আমি তো চাই যে বাংলাদেশ অবশ্যই একটা মানে এমনভাবে দেখতে চাই যেখানে প্রথমত আমি বলবো যে ধর্মের যে ভেদাভেদটা, এটা আসলে এটা খুবই হার্ট টাচিং একটা ব্যাপার। ওই জিনিসটা আমি একটু চাই যেটা ঠিক হয়ে যাক, ধর্মের ভেদাভেদটা। আর প্রশাসনটাকে আরো একটু শক্ত, মানে আমি চাই এটা পার্সোনালি, কারণ সেফটিটা এনশিওর করা, মেয়েদের সেফটি এনশিওর করা বা স্টুডেন্টদের সেফটি এনশিওর করা। এখন বলা যায় যে স্টুডেন্টদের একটা টার্গেট, স্টুডেন্ট দেখলেই আচ্ছা মানে ওরা এই আন্দোলনে ছিল। তো এই জিনিসটাকে টার্গেট করে এখন অনেক স্টুডেন্টদেরই মানে ক্ষতি হচ্ছে। সো ওই জিনিসটাকে আসলে এনশিওর করা, ওদের সেফটিটা। আর দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এটা একটু মানে এদিকে এসে কনসার্ন দেওয়া উচিত আমি মনে করি। তো আরও এরকম অনেক খাত আছে, যেমন অর্থনৈতিক খাত বলি বা আরও অনেক কিছু বলি, যেগুলোকে নতুন করে সংস্কার করা উচিত। স্পেসিফিক্যালি শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তাটা আমি
মানে আচ্ছা, তো জোর আপনার করে যেটা করছি। ফিল্ড মানে মিডিয়া বা কালচারাল উইং যেটা সেই জায়গাটাতে আসলে আপনি কি চিন্তা করছেন বা সেখানে কি পরিবর্তনটা আপনি চান? এতদিন যা দেখে এসেছেন সেখান থেকে কি পরিবর্তনটা আশা আমার করছেন? মনে হচ্ছে মিডিয়াতে অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, কারণ আমাদের উপদেষ্টা যিনি হয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়া, তো উনি তো আসলে অনেক অনেক বছরের ওনার অভিজ্ঞতা, প্লাস উনি খুবই ভালো একজন ডিরেক্টর। তো এই জায়গা থেকে ওনাকে আমরা উপদেষ্টা হিসেবে পেয়েছি সাংস্কৃতিক মন্ত্রণালয়। তো ওই জায়গা থেকে আসলে বলা যায় যে একটু এটা স্বস্তির একটা জায়গা, মানে আমরা অনেক আশা করছি ওনার থেকে। এখন বাকিটা আসলে মানে আশা তো সবাই করে, বাট যখন আমরা ফল পাবো বা যখন ওখান থেকে কিছু পাবো তখন আমরা বুঝবো যে না অ্যাকচুয়ালি ইটস ওয়ার্কিং। বাট আশা করছি, দেখা যাক। তো আমাদের বলা যায় যে মিডিয়াতে এখন অনেক চেঞ্জেস হয়েছে, সত্যি কথা বলতে। আন্দোলনের আগে যেমন, এখন একটু কাজ কম হচ্ছে। কাজ কম হওয়া যে ভালো এটা আমি কেন বলছি, কারণ আগে অনেক ধরনের কাজ হতো, একটু বেশি ইনভেস্টর ছিল, অনেক ধরনের অনেক প্রডিউসার ছিল, যারা এখন একটু আমার মনে হয়েছে যে আন্দোলনের পরে যেহেতু অর্থনৈতিক জায়গা থেকে একটা একটু টানাপোড়েন চলে এসছে, তো ওই জায়গা থেকে একটু বেটার আমি বলবো। অল্প কাজ হচ্ছে বাট কোয়ালিটিফুল কাজ হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ভালো হচ্ছে। আর আমি ফিল করছি অ্যাজ অ্যান আর্টিস্ট যে দেখা গেল আমি কিন্তু এর আগে অনেক কাজ করতাম, মাসে দেখা গেলো 4-5টা 6টা, মাসে 20 দিন 25 দিন। এখন আমি মাসে 1টা বা 2টা কাজ করছি, যেটা আমার জন্য মানে বলা যায় যে আমি যে কাজটা করছি আমি জানি যে এটা একটা কোয়ালিটিফুল কাজ হবে। সো এই ধারাবাহিকতাটা যদি বজায় রেখে সামনে কাজ করা যায়, তো বলবো যে আরো বেটার কিছু পাবে আপনাদের মিডিয়া থেকে মানুষজন। ওকে, আমি নাজমুল হাসান শান্তর কাছে আসি। একটা বিপ্লব হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই দেখা গেল যে সরকার উদ্যোগ নিয়ে বিপিএল চালু করলো এবং ক্রিকেটারদের কে আবার এঙ্গেজ করা শুরু করলো। তো এই জায়গাটাকে কিভাবে দেখছেন বা কি প্রত্যাশা করছেন যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে সামনে কি সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং একই সঙ্গে বিপিএল যে হচ্ছে সেখানে আসলে কিরকম ফিডব্যাক পাচ্ছেন? প্রথমে আলহামদুলিল্লাহ যে বিপিএলটা হচ্ছে। বেসিক্যালি এই এই আন্দোলনটার পরে আমরা প্রত্যেকটা ক্রিকেটারই একটু ভয়ে ছিলাম যে টুর্নামেন্টটা হবে কিনা বা ক্রিকেটটা আবার কবে শুরু হবে। বাট লাকিলি টুর্নামেন্টটা শুরু হলো এবং ক্রিকেট, সব ধরনের ক্রিকেটই আমরা খেলছি। স্পেশালি ক্রিকেট বোর্ডকে থ্যাঙ্কস দিতে হয় যে বিপিএলটা এত কম সময়ের মধ্যে অর্গানাইজ করেছেন। আমার মনে হয় যে এই টুর্নামেন্টের ওপরে বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না, স্পেশালি যারা লোকাল ক্রিকেট খেলে, ডোমেস্টিক ক্রিকেট খেলে, এই টুর্নামেন্টটা তাদের জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট। সো এখান থেকে তাদের একটা আর্নিং সোর্স আসে। সো এই টুর্নামেন্টটা হওয়াতে এই লোকাল ক্রিকেটারদের জন্য অনেক একটা বেনিফিট হয়েছে। টুর্নামেন্ট খুবই ভালো অবস্থানে যাচ্ছে। বাট আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে মনে করি, এই টুর্নামেন্টটা আরও বেটার পজিশনে যাওয়ার মতো সামর্থ্য রাখে। আমরা যদি আরেকটু ভালোভাবে প্ল্যান করে আগাইতে পারি, এই টুর্নামেন্টটা আরও সামনের দিকে ভালো হওয়ার কথা। আই নো যে সিচুয়েশনটা আমরা সবাই জানি ডিফিকাল্ট ছিল, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে ফ্র্যাঞ্চাইজি ওনার যারা ছিলেন তাদের জন্যও ডিফিকাল্ট ছিল। বাট আমার মনে হয় যে গোয়িং ফরওয়ার্ড এই টুর্নামেন্টটা আরও ভালোভাবে করা সম্ভব। এবং এই টুর্নামেন্টটা আমরা যদি যত ভালোভাবে করব, আপনি দেখবেন যে আমাদের স্পেশালি এই T20 ফরম্যাটটা আরও ওপরের দিকে যাবে, কারণ বিদেশি খেলোয়াড়রা আসেন, বিদেশি কোচ আসেন। সো ওই বিদেশি খেলোয়াড় এবং কোচের সাথে যখন আমাদের লোকাল একটা ক্রিকেটার মিশবেন এবং ওদের সাথে যখন তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, তখন আমার মনে হয় যে ওই লোকাল ক্রিকেটারটা অনেক কিছু শিখবেন এবং এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক হেল্প হবে। সো আমি আশা করছি এই টুর্নামেন্টটা সামনের দিকে আরও বেটার পজিশনে যাবে এবং লোকাল ক্রিকেটাররা আরও বেনিফিটেড হবে। আচ্ছা, একটা যে আমরা এতদিন টেন্ডেন্সি একটু দেখে এসেছি যে ক্রিকেটারদেরকে নানাভাবে পলিটিক্যাল পারপাস ইউজ করা বা তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করা, বা লোকাল সিলেকশনের ক্ষেত্রেও যারা উঠে আসছে আঞ্চলিক পর্যায় থেকে তাদেরকেও কিছুটা পলিটিক্যাল প্রেশারে বিভিন্ন জায়গায় দেয়। তো এরকম কোনো কিছু কি এখন আপনারা ফেস করছেন কিনা, যে ক্রিকেটারদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে কিনা বা কোনো চাপ আপনারা ফেস করেন কিনা? আমি যখন এই সিলেকশন ক্যাম্পগুলোতে ছিলাম, when I was kid, মানে ওই সময় আমি এই জিনিসগুলো দেখি নাই, টু বি ভেরি অনেস্ট। আমার কাছে মনে হয়েছে যে ফেয়ার সিলেকশন হচ্ছে এবং যার যে অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি থাকলেই সে চান্স পাচ্ছে। সো রিসেন্টলি অনেক কিছু শোনা যায় যে হয়তো এই জায়গায় পলিটিক্যাল প্রেশার বা কারো যোগ্যতা নেই, তারপরেও তাকে দলে নেওয়া হচ্ছে কোনো একটা কারণে, এই বিষয়গুলো শুনেছি। বাট আমার মনে হয় যে আমরা যদি শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করি, আমার মনে হয় এই জায়গাটাতে কেউই কোনো ধরনের কোনো ঘাটতি রাখবে না। কারণ দিন শেষে বাংলাদেশ যদি ভালো খেলে, তাহলে পুরো পৃথিবীর মধ্যে আমাদের দেশের নামটাই হবে। সো এই জায়গাগুলোতে যারা এই দায়িত্বে আছেন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো আমার মনে হয় এই জায়গাটাতে অনেস্টির সাথে কাজটা করা খুব ইম্পর্টেন্ট এবং নিজের স্বার্থ চিন্তা না করে দেশের স্বার্থটা চিন্তা করা খুব ইম্পর্টেন্ট। এবং আমি যেটা
বিশ্বাস করি যে আমাদের দেশে এই পজিশনগুলোতে যারা দায়িত্বে আছেন তারা ওই অনেস্টির সাথে কাজটা করছেন এবং ভবিষ্যতেও করবেন। কারণ আমি কখনো এটা বিশ্বাস করতে চাই না যে আমার দেশের একটা মানুষ যে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, সে তার নিজের স্বার্থের জন্য বা কোনো একটা কারণে একটা যে ছেলেটার যোগ্যতা আছে তাকে বাদ দিয়ে আরেকজনকে নিবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ আমি বিশ্বাস করি আমাদের দেশের মানুষ আমাদের দেশকে অনেক ভালোবাসে এবং চায় যে দেশটা কিভাবে উপরের দিকে যাবে। আমি আশা করব যে এখন থেকে এই জিনিসটা আরো বেটার পজিশনে যাবে এবং দেশের ক্রিকেট, শুধু ক্রিকেট না, যতগুলো স্পোর্টস আছে আমাদের সবগুলা সামনের দিকে যাবে। আমরাও এটা আশা করি যে মানে যারা সাংস্কৃতিক অঙ্গনে আছেন, যারা ক্রীড়াঙ্গনে আছেন সহ যারা বিভিন্ন প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করছে তাদের উপরে যে চাপগুলো আসতো বা যে রাজনৈতিক সমস্যাগুলো তারা পড়তেন, এই সমস্যাগুলো দূর হোক। তো আমি যদি অল্প একটু করে ঋতুপর্ণার কাছে আসি, আপনাদের এখন অবস্থা কি, বা এখন আপনারা আসলে আন্তর্জাতিক কোনো ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছেন কিনা, এবং একই সঙ্গে আপনাদের সামনে কোনো নতুন কোনো কম্পিটিশনে বা টুর্নামেন্টে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা এখন? আমরা নেক্সট মান্থে হচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাবো আরব আমিরাতে। তো আমরা ওইটার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছি। আর হচ্ছে জুন মাসে মেবি আমাদের এশিয়ান কাপ আশা করবো আছে। ওই টুর্নামেন্টে ধরে রেখে আমরা আমাদের প্রতিনিয়ত যে ওয়ার্কটা করি, ট্রেনিং করি, ওইটা আমরা ধরে রাখ। সামনে যে টুর্নামেন্টগুলো আছে ওগুলা বিগত যে টুর্নামেন্টগুলো খেলে আসছি, ভালো রেজাল্ট করে আসছি, ওইটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। আমি যদি একটু নীরের কাছে আসি, যে সামনে কোনো বড় প্রতিযোগিতা আছে কিনা যেখানে অংশগ্রহণ করতে চাচ্ছ, বা গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য কতদিন লাগতে পারে তোমার দিক থেকে যদি জানতে চাই? ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আছে ওয়ার্ল্ড জুনিয়র, মন্টেনেগ্রোতে হবে ওটা। তো গ্র্যান্ডমাস্টার হতে কত সময় লাগবে এটা বলা মুশকিল। আমি আশা করছি আমি 1-2 বছরের মধ্যে চেষ্টা করব, যদি সেরকম সাপোর্টটা পাই তাহলে 1-2 বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হওয়া সম্ভব। তামিমের কাছে একটু জিজ্ঞেস করি যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো রাজনৈতিক পরিস্থিতি বা এগুলো নিয়ে আমরা অনেক সমস্যা দেখে এসেছি, এবং যারা নতুন বিশেষ করে ভর্তি হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা, তারা এই সমস্যাগুলো অনেক বেশি ভুগতো। এরকম কোনো সমস্যা কি এখন আছে কিনা এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের? বুয়েট আপাতত অনেক নিরাপদ একটা ক্যাম্পাস এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট নিরাপদ ক্যাম্পাস বলা যায় আর কি। মুনতাজিম বিল্লার কাছে যদি আমি জানতে চাই যে সামনে কোনো কম্পিটিশন আছে কিনা যেখানে তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ, এবং একই সঙ্গে তোমার ফিউচার প্ল্যান কোন দিকে, যে তুমি কোন দিকে যেতে চাও আসলে? 25 সালের মানে মিডের দিকে, জুন জুলাইয়ের দিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, খুব সম্ভবত এটা স্পেনে হবে। তো আমার ইচ্ছা ওইখানে যাওয়ার। এখন এটার জন্য সাপোর্ট লাগবে আর কি, বাংলাদেশ থেকে তো খুব যায় না মানে এইসব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। সো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার ইচ্ছা আছে। আর সামনের ফিউচার প্ল্যান হলো আমি নেক্সট 1 ইয়ারের মধ্যে মানে একটু ভালো কিছু করতে চাই, মানে বাংলাদেশের জন্য, মানে বিশ্বের সামনে বাংলাদেশকে একটু ভালোভাবে উপস্থাপন করা। আচ্ছা, আমরা যদি মুনতাজিম বিল্লার কাছে, মানে আমরা জানি যে তুমি 8.5 সেকেন্ডে রুবিক্স কিউব মিলিয়েছিল, তো আমরা যদি জাস্ট একবার দেখি যে তুমি আসলে আমাদের এখানে দর্শকদের যদি দেখাতে। আমাদের যারা এখানে উপস্থিত ছিলাম তাদের যদি নিজেরা কেউ কারো কাছে কোনো কিছু জানতে চায়, এখানে ম্যাথ অলিম্পিয়াড থেকে আছে, দাবা থেকে আছে, আবার সাদিয়া ইমান মিডিয়া থেকে আছে, শান্ত বা ঋতুপর্ণা ক্রীড়াঙ্গন থেকে আছে, তো কেউ যদি নিজেদের কারো কাছ থেকে কোনো কিছু জানার থাকে, যে আগ্রহ থাকতেই পারে যে আসলে মিডিয়াটা কিভাবে চলছে, বা অভিনয় কারো যদি আগ্রহ থাকে অভিনয় আসতে চায়, সে সাদিয়া ইমানের কাছে জিজ্ঞেস করতে পারে, বা আমরা যদি আশা করি যে কেউ ক্রিকেট নিয়ে জানতে চাচ্ছে সে শান্তকে জিজ্ঞেস করতে পারে। আমরা নিজেরা যদি নিজেদের কারো কাছে কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে। না, আমার আছে, হ্যাঁ আমার আছে, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, ওই যে ভাইয়া যে ম্যাথ, এই যে অলিম্পিয়াড অঙ্ক বিষয়টা, এটা ভাইয়া আপনি কিভাবে ক্যালকুলেট করেন? কারণ এটা আমি বুঝি না। মানে এটা অনেক কঠিন, কিভাবে আপনি মানে এত কিছু, এই যে ক্রিকেট খেলি, উনি অ্যাক্টিং করেন, উনি পড়াশোনা করেন, আপনি অঙ্ক, এর মধ্যে কি? ছোটবেলাতেই দেখা যেত যে যখন নতুন বই পেতাম বছরের শুরুর দিকে, দেখা যেত অন্য সব বই ফেলে রাখছি, ধরিও নাই। ম্যাথ বইটা আমার অনেক তাড়াতাড়ি পড়ে ফেলতাম, ম্যাথ আমার সবসময় অনেক ভালো লাগতো। আবার দেখা যেত কি মানে অ্যাকচুয়ালি আমাদের যে একাডেমিকটা, আপনি যেরকম আপনাদের সবাই তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা যে ম্যাথগুলো সেটাই শুধু করেছেন, কিন্তু আমাদের যে বইয়ের বাহিরেও যে আরও একটা ম্যাথের জগৎ আছে, এটা হচ্ছে অলিম্পিয়াডে আসলে বোঝা যায়। যে ম্যাথ অলিম্পিয়াডে দেখা যায় কি, আপনাকে, আমি যে আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাই, 4.5 ঘন্টার পরীক্ষা, মাত্র 3টা অঙ্ক নিয়ে আপনার 4.5 ঘন্টা নিয়ে কাজ করতে হবে। কিন্তু আপনি যখন স্কুলে ম্যাথ দেখবেন, আপনাকে দেখবেন যে 100 মার্কের পরীক্ষা, 100 মার্কে আপনাকে 20-30টা ম্যাথ করা লাগে। তখন তো দেখলে আপনার মাথায় একটা ভয় চলে আসে যে এত কম টাইমে এতগুলো ম্যাথ কীভাবে করব।
কিন্তু যখন আমরা অলিম্পিয়াডে আসি তখন হচ্ছে যে এই যে শুধু একটা বা দুইটা ম্যাথ নিয়ে যে চিন্তা করা, এটার না একটা আলাদা আনন্দ আছে। যখন আপনি একটা ম্যাথ নিয়ে চিন্তা করবেন তখন আপনি ওটা বুঝতে পারবেন যে ম্যাথটা করতে ভালো লাগে, চিন্তা করতে ভালো লাগে, কিছু নাম্বার আপনি নিয়ে ভালো করেন, লাগবে। গুড লাক। আচ্ছা, আর কারো কাছে কোনো কিছু যদি জানার থাকে বা কোনো সম্পর্কে আসলে জানার ছিল যে চেসে দেখা যায় যে বিভিন্ন বিশ্ব পর্যায়ে যে যারা চেস খেলেন গ্র্যান্ড মাস্টার, ওরা দেখি খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলে এক একটা মুভ। যেমন এক একটা মুভ ধরা যায় কিছুক্ষণের মধ্যে মানে একসাথে 5-6টা মুভ একসাথে মানে এক্সিকিউট করা, এই বিষয়টা আর কি একটু জানার ছিল। আচ্ছা, নীর যদি বলতো। চেস প্লেয়াররা আসলে শুধু 5-6 চাল না, ইভেন 15 থেকে 20 চাল পর্যন্ত দেখতে পারে ahead। আর চেসে যেমন আমাদের ওপেনিং স্টেজটা ওদিকে অনেকের মুখস্থই থাকে যে এটা খেললে এটা, এটা খেললে এটা। পরে যে যখন মিডল গেমে আসে তখন আমাদের অনেক স্ট্র্যাটেজি থাকে, এই থাকে সেই থাকে। আর চেসটা আসলে খুবই মানে অনেকের কাছে খুবই একটা বোরিং গেম লাগে, যে বসে থাকবো মানে ভাবতেই আছে 2-3 ঘন্টা ধরে একটা দান। মানে চেসে টাইম কন্ট্রোল থাকে যেরকম 1.5 ঘন্টা 3 ঘন্টা আর কি। তো এক একটা গেম অনেকক্ষণ চলে, যে 4.5 ঘন্টা 4 ঘন্টা, ইভেন যদি এক্সট্রা টাইম কন্ট্রোল থাকে তখন 5 ঘন্টাও চলে। আচ্ছা, বুঝতে তো পেরেছি। এতক্ষণ বসে থাকা অনেকের কাছেই বিরক্ত লাগে, কিন্তু কিন্তু খেলার মাঝখানে যে ক্যালকুলেশন করা যে অপোনেন্ট কি দিতে পারে বা আমি কি খেলবো, কিভাবে জেতা যায়, ওইটা খুবই আনন্দের। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা মানে এই আলাপগুলো চলতে থাকবে। সাদিয়া বেনের কাছে আমরা শেষবারের মতো আসি, কোনো কিছু বলার আছে কিনা, কারণ এখানে যারা আছে সবাই তরুণ এবং তাদের সামনে একটা ভবিষ্যৎ আছে। তো এই জায়গা থেকে আপনি অনেকদিন ধরে একটা ইন্ডাস্ট্রিতে আছেন, তো কোনো কিছু আপনার বলার আছে কিনা? সবাইকে শুভকামনা দেওয়ার আছে যে যে যেই সেক্টর দিয়ে কাজ করছেন আপনারা খুব ভালো করছেন। ঋতুপর্ণা যখন কাপ জিতেছিলেন তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মানে ইভেন আমি তখন এটা নিয়ে কথা বলেছিলাম যে মানে ছেলে ক্রিকেটার আবার আপনি ট্রিগার হয়ে যাবেন না। মানে আমাদের দেশের সত্যি কথা বলতে যে ছেলে ক্রিকেটারদের অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয়, হ্যাঁ, অনেক রকমের। তারা যেমন তারা মডেল হয়ে যায় একটা টাইমে, তারা মানে অ্যাক্টর হয়ে যায়। কিন্তু আমি কিন্তু খুব কম দেখেছি যে যারা মেয়ে যারা খেলোয়াড় তারা কিন্তু আসলে খুব একটা সেই সুযোগ সুবিধাটা পায় না। তো আমি চাই শুধু স্পোর্টসের জায়গা থেকে না, যারা ম্যাথ অলিম্পিয়াড যারা, এনারা তো খুবই ট্যালেন্টেড, মানে বাংলাদেশে যেন এদের আরও বেটার একটা জায়গা ক্রিয়েট করতে পারে, যেন এখন তারা কোনো কিছু সুযোগ সুবিধা না পেয়েই যে বাংলাদেশটাকে অন্য দেশের বা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে তারা এটাকে রিপ্রেজেন্ট করছে, তার মানে তারা যদি সাপোর্ট পায় আরও, তাহলে তারা আমার মনে হয় যে আরও অনেক ভালো কিছু করতে পারবে। সো উইথ সাপোর্টটা দরকার আসলে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে যে 7 জন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, তারা সবাই তাদের অভিজ্ঞতা, তাদের অঙ্গনে জার্নি সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং আমরা একই সঙ্গে তাদের কাছ থেকে কিছু মতামত পেলাম। বাংলাদেশে যারা দাবাড়ু রয়েছেন বা বিভিন্ন অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করছেন, তারা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। আমরা আশা করব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামতটা আমরা তুলে ধরতে পেরেছি, এবং এই অঙ্গনে যারা রয়েছেন তারা তাদেরকে বর্তমানে মূল্যায়ন করতে এবং তাদেরকে প্যাট্রোনাইজ করতে সাহায্য করবেন। আমরা আশা করছি এই তরুণদের হাত ধরেই বাংলাদেশ আরও সমৃদ্ধি এবং উন্নতির পথে এগিয়ে যাবে। ধন্যবাদ।